স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্রে। আমি আনোয়ার সাদি, আপনারা দেখছেন নিউজ 24। এই অনুষ্ঠানে আজকে আমরা আলোচনা করব রাজনীতি বিষয়ে। আলোচনার জন্য স্টুডিওতে আমাদের আমন্ত্রিত অতিথি আছেন আজ অনেকে, 4 জন। প্রথমে আমি পরিচয় করে দিচ্ছি আমাদের আমন্ত্রিত অতিথি, জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু আমার পাশেই রয়েছেন। তার পাশেই রয়েছেন সিনিয়র সাংবাদিক এবং পূর্ব পশ্চিম BT.নিউজের সম্পাদক জনাব পীর হাবিবুর রহমান। তারপর আমার সঙ্গে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব আবু সাইদ আল মাহমুদ স্বপন। আমাদের আরেকটি স্টুডিও থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে সংযুক্ত হচ্ছেন এবং আলোচনায় থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক জনাব আমিনুল ইসলাম। আপনাদের সবাইকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সঙ্গে রাজশাহী থেকে এই অনুষ্ঠানে সংযুক্ত হবেন চেয়ারপারসনের উপদেষ্টা বিএনপি, সাবেক মেয়র ও সাবেক MP জনাব মিজানুর রহমান মিনু। শুরুতে আমি আলোচনায় যেতে চাই জনাব শামসুজ্জামান দুদু, আপনাকে দিয়েই শুরু করছি আলোচনা। যে আজকে দেশ জুড়ে আপনারা একটি বিক্ষোভ কর্মসূচি ডাক দিয়েছিলেন, সেই বিক্ষোভ কর্মসূচি কেমন হলো? জি, আপনাকে ধন্যবাদ। বিক্ষোভ কর্মসূচিটা হচ্ছে আমরা পালন করছি মত প্রকাশ স্বাধীনতার প্রয়োজন। আমরা একটা 7 নভেম্বরের ব্যাপারে সমাবেশ করতে চেয়েছিলাম, 7 অথবা 8 নভেম্বর সারার বিরুদ্ধে। গত 2015 আন্দোলনের পরে প্রকাশ্য বা বড় ধরনের সমাবেশে আমরা আহ্বান করেছিলাম 2016 7 অথবা 8 নভেম্বর। 7 এবং 8 নভেম্বর সমাবেশ, 7 নভেম্বর। জনাব শামসুজ্জামান দুদু, একটু যান্ত্রিক ত্রুটি হচ্ছে, আমি একটু জনাব পীর হাবিবুর রহমানের কাছে যাচ্ছি। জনাব পীর হাবিবুর রহমান, বিএনপির এই বিক্ষোভ সমাবেশ আপনি কেমন দেখছেন? কেমন হলো আপনার কাছে? কেমন হলো সেটা বিষয় না, বিষয়টা হলো যে বিএনপি তাদের একটা প্রোগ্রামে, যেটাকে তারা বিপ্লব সংহতি দিবস বলে আসছিল 7 নভেম্বরকে, এই দিন তারা সিপাহী, তো সেই দিন তারা একটা জনসভা করতে চেয়েছিল, জনসভার অনুমতি না পাওয়ার কারণে, এবং তারা সেটার প্রতিবাদে একটা বিক্ষোভ সমাবেশ করেছে। তো বিএনপি তো এমন নয় যে বিএনপি একেবারে নির্বিঘ্নে কোনো আন্দোলন কর্মসূচি তারা করতে পারবে। তো এই পর্যায়ে যেভাবে হওয়ার কথা সেভাবেই হচ্ছে। আর বিএনপিও অতিমাত্রায় তার যে অতীতে যে আন্দোলনের পথ নিয়েছিল, যে হটকারী পথ যেটাকে আমরা বলি, যেটা পেট্রোল বোমার সন্ত্রাস যেটাকে বলে সরকার পক্ষ যে অভিযোগে দাঁড় করাতে পেরেছে, সেইটাতে সরকার যতটা অভিযুক্ত না করতে পারছে, ততটা বিএনপি তার নিজেকে এমন একটা ট্র্যাপে ফেলেছে যে বিএনপির সাংগঠনিক শক্তিটা ক্ষয় হয়ে গেছে 2 দফা। এক দফা হলো গিয়ে 5 জানুয়ারি নির্বাচন প্রতিরোধ করতে গিয়ে, আরেকটা হলো গিয়ে যে 1 বছর এই সরকারের 1 বছর পূর্তির পরে তারা যে লাগাতার অবরোধ যেটা দিলেন বিএনপি নেত্রী, সেইটা দিয়ে না অবরোধ হলো, মাঝখানে সারা দেশের বিএনপির নেতাকর্মীরা মামলা, জেল নির্যাতনের মুখে পড়ে তাদের সাংগঠনিক শক্তিটা ক্ষয় হয়ে গেছে। জি, প্রিয় দর্শক, আমরা খুবই দুঃখিত, আমাদের যান্ত্রিক ত্রুটির জন্য আমরা একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। একটা ছোট্ট বিরতি দিচ্ছি, আমি ফিরছি এখনই। আবারও স্বাগত জনতন্ত্র গণতন্ত্রে। আমরা রাজনীতি নিয়ে কথা বলছিলাম এবং দর্শক আপনাদের সঙ্গে পরিচয় করে দিয়েছে। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু, আমার সঙ্গে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক জনাব পীর হাবিবুর রহমান, আছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব আবু সাইদ আল মাহমুদ স্বপন, আছেন আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক জনাব আমিনুল ইসলাম, এবং রাজশাহী থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক মেয়র, সাবেক MP জনাব মিজানুর রহমান মিনু। যে কথা বলছিলাম জনাব শামসুজ্জামান দুদু, আজকে আপনারা কেমন বিক্ষোভ করলেন? যে বিক্ষোভ হয়েছে তাতে কি আপনারা সন্তুষ্ট? আসলে তো এটা একটা সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ। সন্তুষ্ট হচ্ছে কি, প্রথমটা যদি আমরা করতে পারতাম সমাবেশটা, তাহলে আমরা সন্তুষ্ট হতাম, আমরা সেখানে আমাদের কথাগুলো বলতে পারতাম, আমাদের সমস্যাগুলো আসতো। তো সরকার ওই একই জায়গায় সাদরুদ্দি উদ্যানে প্রায় 1 মাস ব্যাপী প্রস্তুতি নিয়ে, প্রতিদিনই পুলিশ ছিল, র্যাব ছিল, দলীয় নেতাকর্মী ছিল, মিডিয়া ছিল, ওই অঞ্চলটাকে তারা একেবারে একটা কি বলবো, এটা একটা পিকনিক স্পট হিসাবে তারা ব্যবহার করলো।
সেই জায়গায় কোনো অনুমতির কোনো ব্যাপার নেই, দিনের কোনো ব্যাপার নেই। তার মানে হচ্ছে আপনার আওয়ামী লীগ সব করতে পারবে, কিন্তু অন্য যে সংগঠনগুলো আছে, তার প্রতিদ্বন্দ্বী সংগঠনগুলো যেটা আছে, তারা কিছু করতে পারবে না। তো আমরা সেই জিনিসটা 7 নভেম্বর উপলক্ষে যেটা করতে গিয়েছিলাম, বারবার শুধু ওখানে চাইনি, তা আমাদের পার্টি অফিসের সামনে আমরা চেয়েছি, কিন্তু কোনো জায়গায় যখন করতে দেওয়া হয়নি তখনই আমরা এই। কিন্তু আপনাদেরকে তো ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনের অনুমতি দেওয়া হয়েছিল, আপনারা প্রত্যাখ্যান করেছেন। কোনো সুস্থ মানুষ যারা বাংলাদেশের রাজনীতির খোঁজ খবর রাখেন, দেখেন, বোঝেন, এবং স্বাধীনতা যুদ্ধের যারা দেখেছেন, বুঝেছেন, শুনেছেন, এরকম একটা ভয়ঙ্কর রসিকতা, শুধু রসিকতা বললে শেষ হবে না। আপনার বিএনপির মধ্যে একটা সংগঠনের 1 ঘন্টা আগে 27টি নির্দেশনা দিয়ে আপনি 2 ঘন্টার একটা পারমিশন, যেখানে আমরা চাইনি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, সেখানে পুলিশ তার বিজ্ঞপ্তিটা, চিঠিটা হাওয়ায় উড়িয়ে দিয়েছে। সে আকাশের ঠিকানায় চিঠি লেখার মতো। আমাদের অফিসে কোনো চিঠি আসেনি, কিন্তু প্রচার মাধ্যমে চলে গেছে। তো পুলিশ সবসময় এদেশের সুনাম দুর্নাম নানান ঘটনা আলোচনা সমালোচনার মধ্যে থাকছে, কিন্তু এই যে ঘটনা সর্বশেষ ঘটেছে, এই ঘটনা পুলিশের সঙ্গে জড়ানোটা, আমি পুলিশ ছাড়া বাংলাদেশ। আপনারা মনে করছেন যে সরকার আপনাদের সঙ্গে একটা রাজনৈতিক রসিকতা করেছে, তাই কি? ওই শুধু রসিকতা বললেন, ভয়ঙ্কর রসিকতা। এই বিষয়টি নিয়ে একটু জনাব আমিনুল ইসলাম, আওয়ামী লীগের জনাব আবু সাইদ আল মাহমুদ স্বপন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, আপনার কাছে দুটো বিষয় জানার আছে। এক হলো বিএনপি আজকে যেই বিক্ষোভ করলো, সেই বিক্ষোভ আপনারা কেমন দেখছেন, এবং আওয়ামী লীগের বিরুদ্ধে তিনি অভিযোগ এনেছেন যে তাদের সঙ্গে রাজনৈতিক রসিকতা করা হয়েছে। প্রথমত বিক্ষোভ সম্বন্ধে বলি, বিক্ষোভ অবাধ এবং শান্তিপূর্ণ হয়েছে, এবং এটি বাংলাদেশের গণতন্ত্রের চর্চার জন্য রাজনৈতিক কর্মসূচি বিএনপি দিয়েছে, সেই কর্মসূচি বিএনপি পালন করেছে। এখন বিক্ষোভের উপস্থিতি অনুপস্থিতি সেই বিষয়টিতে আমাদের দেখবার বিষয় নয়, এটি বিএনপির দেখবার বিষয়। এ বিষয়ে আমার মন্তব্য করাও সমীচীন নয়। আর যে বিষয়টি 7 নভেম্বর কেন্দ্রিক ঘটেছে, সেটি হচ্ছে যে এখানে আওয়ামী লীগের কোনো ভূমিকা ছিল না। সরকারের সংস্থা পুলিশ, তাদের দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষা করা, তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসাবে তাদের কাছে সুনির্দিষ্ট নিশ্চয়ই কোনো তথ্য ছিল যে বিএনপির অতীত কিছু কর্মকাণ্ড, বিশেষ করে 5 জানুয়ারি 2015 পরে তাদের যে লাগাতার নাশকতা, এইসব কারণে হয়তো পুলিশ তাদেরকে প্রকাশ্যে বড় সমাবেশ বা তাদের সমাবেশকে কেন্দ্র করে অন্য কোনো রাজনৈতিক দল কোনো ফায়দা লুটুক, বা তাদের যে সহযোগী ভাতৃপ্রতিম যে সংগঠনটি আছে জামাতে ইসলাম, তাদের যে আপনার রেডিক্যাল কর্মী বাহিনী আছে, এবং তারা অনেক সময় বিএনপি ঘাড়ে পা রেখে নাশকতা করেছে। আপনি বলছেন যে সভা সমাবেশ করতে দেয়া না দেয়া, অনুমতি না দেয়া, এসবের সঙ্গে সভা সমাবেশ করার জন্য অনুমতি পুলিশের ব্যাপার, না আওয়ামী লীগের কোনো বিষয়। অনুমতির বিষয়টি সব সময় ছিল, আগেও ছিল, এই সরকারের আমলে নতুন কিছু নয়, এটি আগেও ছিল, এখনো আছে, এবং ওনাদের আমলে অনুমতি নিতে হতো, আমাদের আমলে অনুমতি নিতে হয়, সব সরকারের আমলে এটি আছে, এবং আমরাও যে কাউন্সিল করেছি আমাদেরকে পুলিশের কাছে অনুমতি নিয়েই করতে হয়েছে। তার মানে যদি জনাব শামসুজ্জামান দুদু যেটি বলছেন যে রাজনৈতিক রসিকতা করা হয়েছে, সেটি আওয়ামী লীগ করছে না, তাই কি বলছেন? এখানে রসিকতার বিষয়টা, রাজনীতির রসিকতার কোনো স্থান নেই, এটা বাস্তবতা। এবং বাংলাদেশের রাজনীতিতে এই ধরনের ঘটনা নতুন কিছু নয়, সভা সমাবেশ ঘটনা নতুন কিছু নয়। আমরা আর যাই করি, গ্রেনেড মারে কাউকে হত্যা করার চেষ্টা করিনি। জি, জনাব পীর হাবিবুর রহমান, রাজনৈতিক রসিকতা অভিযোগ করেছেন দুদু। না, এটা হলো গিয়ে একটা রাজনৈতিক সংস্কৃতি। সবচেয়ে বড় জিনিস হলো গিয়ে যে এটা আমি সবসময় বলি যে একটা ইতিহাসের সুদ চলছে। কিভাবে চলছে? যে 75-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সেই দিন শুধু যে বঙ্গবন্ধু পরিবারের সবচেয়ে মাসুম বাচ্চাটিকেও যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তা নয়, সেদিন যে আওয়ামী লীগের একটি অংশ খন্দকার মুশতাকের সঙ্গে ক্ষমতায় বঙ্গবন্ধুর লাশ ধানমন্ডির বাড়িতে রেখে ক্ষমতায় আরোহণ করেছে, সেটি যে ঘটেছে তা নয়। ক্ষমতার পাদাবদলের মধ্য দিয়ে সেনাশাসক জিয়াউর রহমান যখন আবির্ভাব হলেন এবং তিনি একটি দল গঠন করলেন এবং মিলিটারি ডিক্টেটর হিসেবে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হলেন, এবং আওয়ামী লীগের উপরে যে দমন নির্যাতনটা চলে আসছিল, সেটা সেদিন সারা বাংলাদেশের কারাগার আওয়ামী লীগের জন্য স্থায়ী ঠিকানা হয়ে গিয়েছিল। এবং বাংলাদেশের গণতন্ত্রের জন্য আজীবন দেশের মানুষ যে সংগ্রাম করেছে, এবং আমি বলি কি যে এইভাবে যেমন আওয়ামী লীগ বিএনপি, আওয়ামী লীগ এই দেশের মানুষে পথ দেখায় রাজনীতিতে, এবং আলোকিত পথ, আলোর পথ, এবং গণতন্ত্রের পথ, প্রকাশ্য রাজনীতির পথ। এবং এই একটা জাতিকে যখন তার পরনে কাপড় ছিল না, পেটে ভাত ছিল না, তখন একটা জাতিকে তার অধিকার এবং স্বাধীনতা গণতন্ত্রের জন্য
যেভাবে উজ্জীবিত করেছে এবং মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে। তার আগে আইয়ুব খান বলছিলেন যে একটা বেসিক ডেমোক্রেসি বলে তিনি কিন্তু ফৌজি শাসক হয়েছিলেন, ফিল্ড মার্শাল আইয়ুব খান। সেখান থেকে 69 গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বঙ্গবন্ধুরকে যে ফাঁসিতে নেওয়ার যে চেষ্টা, সেটা যে রুখে দেওয়া এবং বাঙালি জাতি যে স্বাধীনতা সংগ্রামের দিকে চলে যাওয়া, 17 নির্বাচন, এগুলো তো অনেক ইতিহাস। স্বাধীনতার পর সংসদীয় গণতন্ত্র থেকে বঙ্গবন্ধুর নেতৃত্বে যে একদলীয় শাসন ব্যবস্থা, সেটাকে বলা হলো শোষিতের গণতন্ত্র। আবার সেনাশাসক জিয়াউর রহমান তিনি এসে মার্শাল ডিক্টেটর হিসেবে নির্বাচিত হয়ে তিনি বলে ফেললেন যে এটা বহুদলীয় গণতন্ত্র তারা চালু করেছেন। অন্যদিকে বিরোধী দলকে দমন নিপীড়ন করে এবং একটা সংসদ বসানো হয়েছিল, সেখানে আওয়ামী লীগকে 39টি আসন ধরিয়ে দিয়ে কমরেড তোহা, অধ্যাপক মুজাফর আহমদ, মিজানুর রহমান চৌধুরী, এরকম সবুর খান, এদেরকে সমন্বয় গঠিয়ে জাসদের 9 জন, আইডিএল এর জামাতকে পুনর্বাসিত করে আইডিএল এর রহিমের নেতৃত্বে আরো 8 জন, এভাবে করে একটা অলংকৃত একটা সংসদ করে ফেলেছিলেন। যাই হোক, তখন সে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা, দীর্ঘ সেনা শাসনের আমলে আওয়ামী লীগ যে সংগ্রাম করেছে, সেই সংগ্রামে বঙ্গবন্ধুর নাম, আওয়ামী লীগের ইতিহাস, যে স্বাধীনতার ইতিহাস, মুক্তিযুদ্ধের 7ই মার্চের ভাষণ, এই জিনিসগুলো নিষিদ্ধ করে ফেলা হয়েছিল। এমনকি বঙ্গবন্ধুর খুনিদেরকেও শুধু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাই দেওয়া হয়নি, রাজনীতিও পুনর্বাসিত করা হয়েছিল। আওয়ামী লীগের যে বেদনার জায়গাগুলো এবং সর্বশেষ আওয়ামী লীগ যে গণতন্ত্রের পথ নিয়েছিল, এটা পর্যবেক্ষণে বলা যায়। এবং বিএনপি জমানায় যে গ্রেনেড হামলার মধ্য দিয়ে প্রকাশ্য দিবালোকে একটা সমাবেশ থেকে শেখ হাসিনাকে উৎখাত করে দেওয়ার যে একটা চেষ্টা, এখান থেকে যে অতিক্রম করে নিয়ে এসে আওয়ামী লীগ, আমার ধারণা যে আওয়ামী লীগ হাইকমান্ড মনে করেছেন যে তাকে আর গণতন্ত্রের রাজনীতির পথ দেওয়া হবে না। সুতরাং তিনি এই জন্য এখন উন্নয়নের গণতন্ত্র যেটাকে বলছেন তারা আওয়ামী লীগ, এখন আওয়ামী লীগ যে জাতিকে গণতন্ত্র শিখিয়েছিল, সেখান থেকে আওয়ামী লীগ একটু গণতন্ত্রের মোড়কটাকে পাল্টে দিয়েছে, বলেছে আগে উন্নয়ন পরে গণতন্ত্র। উন্নয়নের দিয়ে মানুষকে সন্তুষ্ট করার যে যাত্রাপথ, সেখানে বিএনপির উপর দিয়ে এখন সেই স্টিম রিলারটা চলছে, সেটা আমরা দেখে আসতেছি। এবং এটাকে আমি বলি যে ইতিহাসের সুর। এখন বিএনপি আগামীতে নির্বাচন যেটা, সেটাতে আসবে বিএনপির আর আন্দোলন। আমি বলছিলাম এর আগে যে বিএনপি মাঝখানে তার শক্তিক্ষয় করে ফেলেছে 5ই জানুয়ারি, এবং 1 বছর পর 3 মাসের অবরোধ, এবং যেটা সহিংস এবং যেটা পেট্রোল বোমার যেটা রাজনীতি, সেটা না জনগণ গ্রহণ করেছে, না সরকারের পতন ঘটেছে, মাঝখানে বিএনপির পতন ঘটে গেছে। আপনি বলছেন যে বিএনপির উপর একটা বিএনপির নেতা করছে বলছেন শামসুজ্জামান দুদ্দু, তিনি কি এই এক মানুষ হত্যা করতে পারেন? তার নামে কতটা মামলা আমি জানি না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন পরিচিত রাজনীতিবিদ, 86টা মামলা তার নামে, তারও জেলে যেতে হয়। এগুলো গিয়ে রাজনৈতিক শিকার, প্রতিহিংসার শিকার। আবারও আসি, এটা বোঝা যায়। জি, আপনার কাছে আবারও আসি। জনাব আমিনুল ইসলাম, আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক, যে অভিযোগ তুললেন জনাব পীর হাবিবুর রহমান, বললেন যে আওয়ামী লীগ বিএনপির উপর স্টিম রোলার চালাচ্ছে। আপনি কি বলেন? আপনি কি? আপনাকে ধন্যবাদ। পীর হাবিব ভাই যে কথাটি বলছেন, যদি আওয়ামী লীগ বিএনপির উপর দমনপীড়ন চালানো হয়, তাহলে আমি তার কাছ থেকে জানতে চাইব 2001 থেকে 2006 পর্যন্ত সারা বাংলাদেশে আওয়ামী লীগের 26,000 নেতাকর্মীকে যে হত্যা করা হয়েছিল, সেটা কি হবে? এক, আর ওই সময়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব শামস কিবরিয়া, হাসানুল্লাহ মাস্টার, মমতাজউদ্দিন, মঞ্জুরুল ইমাম সহ অসংখ্য আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃত্বকে যেভাবে হত্যা করা হয়েছিল, সেটাকে কী হিসেবে অভিহিত করবেন? উনি একটি ভালো কথা বলেছেন যে 21শে আগস্টের কথা। 21শে আগস্ট একটি দলের সভাপতি বা স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধুর কন্যাকে যেভাবে দল সহ নিশ্চিহ্ন করার অপপ্রয়াস করা হয়েছিল, সেটা কি হবে? এখন বিষয়টা হচ্ছে কি, পীর হাবিব একটি কথা বলেছেন যে শামসুজ্জামান দুদু ভাই কি বোম মেরেছেন কিনা, মানুষ হত্যা করেছেন কিনা, কিন্তু এটা তো মানতে হবে। আমি যদি ওই সময়ের শামসুজ্জামান দুদু ভাইয়ের কথা বলছি না, দুদু ভাইয়ের নেত্রী বেগম জিয়ার অডিও ট্যাপগুলো আমরা যদি দেখি, চট্টগ্রামের আমির খসরুর সাথে ওনার অডিও ট্যাপগুলো যদি আমরা শুনি, আমরা দেখতে পাবো যে ওখানে খালেদা জিয়া কীভাবে এনআরকি তৈরি করার জন্য, সারা দেশে অরাজকতা তৈরি করার জন্য নির্দেশ দিয়েছিলেন। তাহলে এই অরাজকতা তৈরি করার নির্দেশ যিনি দিয়েছেন, অথবা এই অরাজকতা করার জন্য মাঠে যারা কাজ করেছেন, তারা কি কখনো আইনের আওতায় আসবে না রাজনীতি করে বলেই? তাহলে আর কি হলো? তাহলে হাবিব ভাই যে কথাটি বলছেন, যে পীর হাবিব ভাই যে 75 15 আগস্টের কথা বলছেন, আসলে তো আমাদের মূল গল্পটা ওখানেই। 15 আগস্ট জাতির জনককে হত্যা করে বঙ্গবন্ধুর খুনিদেরকে শুধু শেল্টার দেওয়া নয়, তাদেরকে আন্তর্জাতিকভাবে বিদেশি দূতাবাসগুলোতে চাকরি দিয়ে সারা বিশ্বের কাছে বাংলাদেশকে একটা খুনি রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করে আইনের, শাসনের, বিচারহীনতার যে সংস্কৃতি চালু হয়েছিল, সেই সংস্কৃতির ধারাবাহিকতায় আজকে বাংলাদেশ এই জায়গায় এসেছে। আপনি তাহলে বলছেন যে আওয়ামী লীগকে, হাবিব যে কথাটি বলছেন যে আওয়ামী লীগ এখন গণতন্ত্র চায় না, উন্নয়ন চায়, আমি পীর হাবিবের কাছ থেকে জানতে চাই, আওয়ামী লীগ কি বন্দুকের নড়ে
14 সালের 5ই জানুয়ারি নির্বাচনে ক্ষমতা এসছে নাকি নির্বাচনের মাধ্যমে এসছে? হ্যাঁ জি, যারা পীর হাবিব এখন আমি শেষ করি। ওনার কাছ থেকে ব্যাখ্যা যদি নিই। কোনো রাজনৈতিক দল নির্বাচনে না আসে, গণতন্ত্রের কোন সংজ্ঞায় লেখা আছে যে তাদের পায়ে ধরে নির্বাচনে এনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করাতে হবে, অথবা তারা না আসলে নির্বাচন শুদ্ধ হবে না, গণতন্ত্র নিশ্চিহ্ন হয়ে যাবে, সেটা কোথায় লেখা আছে? জি জনাব পীর হাবিবুর রহমান, কোন রাজনৈতিক দল যদি নির্বাচনে আসতেই না চায়, এটা আওয়ামী লীগের এই জন্য বলি যে আওয়ামী লীগের এইরকম সুসময়ে আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাসে 67 বছরের তার যে গৌরবের ইতিহাস, এত সুসময় আওয়ামী লীগের অতীতে আর কোনোদিন আসে নাই। বঙ্গবন্ধু আমলেও আসে নাই। এইটার যার হাত ধরে এই আওয়ামী লীগের চূড়ান্ত বিকাশ এবং যিনি বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন, এবং শেখ হাসিনার 35 বছরের যে সংগ্রামমুখর রাজনৈতিক জীবন, সেখানেও তারও এই এখন বৃহস্পতি এতই তুঙ্গে যে আওয়ামী লীগ সেটার আওয়ামী লীগের নেতাকর্মীরা এতই ভোগ করছেন যে জামাতের নেতাকর্মীরা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে দেখা যায় আওয়ামী লীগের পতাকা তুলে এসে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে চাচ্ছেন। মানে যতদিকে চোখ যায় শুধু আওয়ামী লীগ আর আওয়ামী লীগ। যেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন অনুপ্রবেশকারীরা বের হয়ে চলে যাও, হাইব্রিডরা সরে দাঁড়াও, এই যে আওয়ামী লীগ, এখন আওয়ামী লীগে বলছে আর আমার এত লোক দরকার নাই। এখন আপনি যেদিকে তাকাবেন, এটা 75-এর পরে সেনাশক জিয়াউর রহমানের সময়ও হাইকোর্টের 80 সালের 3 নভেম্বর হাইকোর্টের সামনে রাজপথে হরতালের দিনে আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাককে জিয়াউর রহমানের পুলিশ পিটিয়েছিল রাস্তায় ফেলে। এরকম একটা দলের নেতা, এত বড় যার স্বাধীনতা সংগ্রামী নেতা। তো তখনও খালি যেদিকে তাকাবেন যুব কমপ্লেক্স আর বিএনপি চতুর্দিকে ছিল। এটা বাংলাদেশে যখন যারা ক্ষমতায় থাকেন, এবং যেটা বলছিলেন যে আমিন যেটা বলছিলেন 2001 সালে, হ্যাঁ আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে ঘরে থাকতে দেওয়া হয় নাই, কিবরিয়াকে হত্যা করা হয়েছে নৃশংসভাবে, এবং সেই পাপের খেসারত বিএনপি দিচ্ছে। বিএনপি কতটা দিবে আমি জানি না, কিন্তু বাংলাদেশে এখন যে প্যাটার্ন দাঁড়িয়ে গেছে যে 2001 সালের পরে আওয়ামী লীগও খুব শক্তিশালী। অতীতে যেভাবে আওয়ামী লীগ দীর্ঘ সংগ্রাম করেছে, আওয়ামী লীগ যেরকম 90-এর গণ অভ্যুত্থান বা 15 ফেব্রুয়ারি নির্বাচন 15 দিন টিকে রাখতে পারেন নাই খালেদা জিয়া, ওইটাও একতরফা নির্বাচন ছিল। একটু জনাব কিন্তু আওয়ামী লীগ যেটা বলছিলাম আমি, যে নির্বাচনটা সাংবিধানিকভাবে উত্তরণ ঘটিয়ে সেটা পরে হজম করে ফেলেছে। কেন করে ফেলেছে? বিশ্ব রাজনৈতিক পরিস্থিতি আওয়ামী লীগের অনুকূলে। আমি একটু ওনার কাছে জনাব শামসুজ্জামান তুদু আপনার কাছ থেকে ব্যাখ্যা নিতেই হবে। পীর হাবিবুর রহমান বলছেন যে বিএনপি এখন তার পাপের ফল ভোগ করছে। পীর হাবিবুর রহমান যে রাজনীতিতে বিশ্বাস করেন, চর্চা করেন, এবং সেই রাজনীতি বিশ্বাস এবং সেই ঘরের মধ্যে থেকে এটাই বলা সম্ভব, সেটাকে তিনি, যেমন সমস্ত রাজনৈতিক দল বাতিল, সকল সংবাদপত্র বাতিল, সুপ্রিম কোর্ট প্রেসিডেন্টের আন্ডারে, মানুষ তখন দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছেন, এটি হচ্ছে তার আলোর জগৎ। তো এটা বিশ্বাস করতেই পারেন, এটা না করেন। হিটলারের পক্ষেও কিছু লোক ছিল, মুসলিনের পক্ষে কিছু লোক ছিল, ফেরাউনের পক্ষে কিছু লোক ছিল, তারা কিন্তু সেই জায়গা থেকে দৃষ্টিভঙ্গিতে তারা এগুলো। আবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে কিছু লোক ছিল যারা একসময় হিজরত করছে। ধর্ম রাজনীতি কি এক? আপনি তো মুশকিল হচ্ছে যে যখন সত্যটা আসবে আপনি এটা সহ্য করতে পারবেন না, আপনি তখন এটা বাধা দিবেন। আর মিথ্যার যখন আসবে সেটা উপভোগ্য একটা বিষয় হিসাবে আপনি গ্রহণ করবেন, আবার আমাদেরকেও আপনি ডাকবেন। তো আপনার সত্যটা নিতে হবে। তো হযরত মুহাম্মদ সাল্লাম যখন হিজরত করেছিলেন তখন আক্রমণের মধ্যে তার জীবন সংশয় দেখা দিচ্ছিল, এক এক করতে করতে একটা সত্যের বিজয় লক্ষণ দেখা গেছিল। জিয়া রহমান হচ্ছে সেই ব্যক্তি যে হচ্ছে সমস্ত পত্রিকা লেখার জগৎ আজকে যে আওয়ামী লীগ দিচ্ছে, এটা আমাদের মরহুম শেখ মুজিবুর রহমান বাতিল করেছিলেন বাকশাল গঠনের সময়। আর এটা এখনকার যে আওয়ামী লীগ দেখছেন, এটা হচ্ছে জিয়ার শাসনকালে এই আওয়ামী লীগ আসছে, জাসদ আসছে, ভাষায় নায়েফ আসছে, জামাত আসছে। তো এইটার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে একসময় বিএনপি জন্ম লাভ করেছে। তো আপনার খুনের যে রাজনীতি, প্রতিশোধের যে রাজনীতি, সেটা কিন্তু 72 সাল থেকে শুরু হয়েছে। আজকে এই মন্ত্রী পরিষদে একজন খুব উল্লেখযোগ্য সদস্য আছে, প্রতিনিয়ত বিএনপিকে যিনি গালান, বেগম জিয়াকে গালান, জিয়া রহমানকে গালান। তিনি কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব নিহত হওয়ার পর সপরিবারে তিনি কিন্তু ট্যাঙ্কের উপরে উঠে নৃত্য করেছিলেন, আনন্দ উল্লাস করেছিলেন। এবং সৈয়দ আশরাফ সাহেব, যিনি আগের কমিটিরও সাধারণ সম্পাদক ছিলেন, তিনি বলেছিলেন ঐতিহাসিক ভুলটা হচ্ছে জাসদকে মন্ত্রী পরিষদে ঠাঁই দেওয়া। তো আমি আপনার দৃষ্টিভঙ্গি, রাজনৈতিক বিশ্বাস,
এটার উপরে আসবে। আমার এখনকার যেটা মনে হয় 2000 ওই যে আমাদের আওয়ামী লীগের বন্ধু বললেন কাউকে পায়ে ধরে হাতে ধরে নিয়ে আসতে হবে ইলেকশন, এটা তো ঠিক না। পায়ে ধরা হাতে ধরাটা সাংবিধানিক প্রক্রিয়া না। সাংবিধানিক প্রক্রিয়াটা হচ্ছে সংবিধানটাকে মানা। আপনার প্রতিদ্বন্দ্বিতা এবং প্রত্যক্ষ ভোটে এটি যদি সুযোগ না থাকে তাহলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না আইনের দৃষ্টিতে। সেই নির্বাচনে হাতে পায়ে ধরার কিছু ব্যাপার নেই। এটা হচ্ছে জাতীয় কলঙ্ক, ইতিহাসের কলঙ্ক, শতাব্দীর লজ্জা। 2014 5 জানুয়ারির নির্বাচন। সংবিধানকে মানার প্রশ্নে আপনি এলেন। এখন যে সংবিধান আছে এবং সেই সংবিধান মেনে আপনারা নির্বাচনে যাবেন 2019 সালে বা 18 সালে? বাংলাদেশ সংবিধান মেনে স্বাধীনতা আসে নাই, মুক্তিযুদ্ধ হয় নাই। সংবিধান সকল বিষয়টা মুক্তি দেয় নাই। যেমন 90 যে গণঅভ্যুত্থান, তার পরবর্তী যে নির্বাচন, শাহাবুদ্দিন সাহেব যে প্রেসিডেন্ট এবং সেই সরকার যেটা সবথেকে অহংকারে গৌরবের সরকার বলা হয় 1991 সালে, সেই সরকার সংবিধান মেনে আসে নাই। বরঞ্চ সেই নির্বাচনের পর পার্লামেন্টে গিয়ে আপনাকে এটা অনুমোদন করছে এবং সব দল করেছে। সে তো আপনার সব কিছু সংবিধান মেনে যখন যে সরকারে থাকে সে সংবিধান প্রীতি আমাদের এই দেশে আছে। কিন্তু সংবিধান সবকিছু আপনার দিয়েছে এই দেশে, বাংলাদেশের মানুষের, এবং আইনের শাসন দিয়েছে, এটা ভাবার কোনো কারণ নাই। এবং আগামী দিনও এখন যে সংবিধানের মানার কথা বলেছে, এটা হচ্ছে ক্ষমতাকে সুসংগঠিত করা, এটাকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, এটা কোনো ভাবার কোনো কারণ নেই। যেমন নাশকতা বাংলাদেশে তৈরি হয়েছে যুদ্ধের মধ্য দিয়ে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে যুদ্ধের মধ্য দিয়ে, এবং ভোটের রাজনীতিটা আসছেও এটা হচ্ছে আন্দোলনের মধ্যে দিয়ে। আপনি বলে এই দেশে রেকর্ড সংখ্যক হরতাল হচ্ছে আওয়ামী লীগের, নট বিএনপি, 303 দিন। এই দিক থেকে আওয়ামী লীগের থেকে অনেক পিছিয়ে আছে বিএনপি। আপনার কাছে আবারও আমি আসবো। আমি একটু জনাব আবু সাইদ আল মাহমুদ স্বপন আপনার কাছে যেতে চাই। বিএনপি এখন বলছে যে আপনি জানেন ফেব্রুয়ারিতে নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং বিএনপি একটি জাতীয় ঐক্য চায় এই নির্বাচন কমিশন গঠন করার জন্য। সংবিধানের প্রশ্ন সেখানেও আছে। আওয়ামী লীগের নেতারা বলছেন যে সংবিধানের বাইরে যাওয়া যাবে না। দেখুন, আমি প্রথমত একটি বিষয়ের কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের দুদু ভাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জিয়াউর রহমান সাহেব যে তুলনাটি করলেন, এ বিষয়ে আমাদের বন্ধু আমিনুল ইসলাম সাহেব বিস্তারিত বলবেন যে আমাদের মহানবীর সঙ্গে জিয়াউর রহমান সাহেব যে তুলনা, এ বিষয়ে তিনি আলোচনা করবেন। এরপরে আমি বিষয়টা আসতে চাই। আমি জনাব আমিনুল ইসলাম আপনার কাছ থেকে সংক্ষেপে শুনে আমি একটু রাজশাহীতে সংযুক্ত হব। রাজশাহীতে আমাদের সঙ্গে মিজানুর রহমান মিনু আছেন, আপনি বলুন। আমি আসলে স্বপন যে কথাটি বলেছেন, আমি দুদু ভাই আমাদের বয়স অনেক সিনিয়র, আমাদের সাথে ইউনিভার্সিটির সময় ছাত্র নেতৃত্বে ছিলেন আমাদের সময়। ওনাকে আমি খুব বিনয়ের সাথে বলবো না, তওবা করা উচিত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোরআন শরীফে বলা হয়েছে ওই তুলনাটা এখানে কোনোভাবেই আসে না। আপনি করেছেন ইতিহাসের এবং সময়ের প্রেক্ষিতে আপনি হিটলার, মুসলিম, আমাকে বলতে দেন সেই কারণ না। আমি বলি যে এই যে তওবার প্রসঙ্গটা এসছে না, এটা একেবারে জলজান্ত একটা ভেগ টার্মকে সামনে আনেন নাকি এটা সত্য মিথ্যা লড়াই, এই বিষয়টা এটা কোনো বিষয় না। তো এটা দেখতে পাচ্ছেন আমরা তওবা করতে আলেম পাস এবং আমি তার কাছে শোনা ভালো, সে কি পাস সেটা বিষয় না। এটা হচ্ছে কি, হ্যাঁ এটা ঠিক যে কোরআন শরীফ আল্লাহ স্পষ্টভাবে বলেছেন জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, সত্যের কাছে মিথ্যার পরাজয় অবশ্যম্ভাবী। বিএনপির জন্মটা তো মিথ্যার উপরে, ফেকের উপরে, যে কারণে আজকে ওদের অবস্থা। এই যে আজকে তাদের বিক্ষোভ কর্মসূচি ছিল, এখন দুদু ভাই বলবেন যে সারা দেশে পালিত হয়েছে। আমি খোঁজখবর নিয়ে এসেছি, বাংলাদেশের কোনো উপজেলায় বিএনপির কোনো বিক্ষোভ কর্মসূচি পালিত হয়নি, একটি প্রেস রিলিজ গিয়েছে। এবং অনুমতির বিষয় নিয়ে যে কথাটি বললেন যে আমরা রসিকতা করছি, রসিকতা আমরা করছি নাকি বিএনপি করছে? যদি দুদু ভাই ভুলে না যান, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন যে আমরা সরকার কেমনে বাধা দেখব, আমরা জলপাই পাতা নিয়ে যাব। আমরা জানি জলপাই খেতে ভালো, আবার জলপাই পাতার কথা শুনি নাই, আবার জলপাই রং কিন্তু গণতন্ত্রের জন্য হুমকি। এখন ওনারা কি বুঝাতে চেয়েছেন? রসিকতা তো জাতির সাথে তারাই। জনাব আমিনুল ইসলাম, আমি আপনার কাছে আসি। আপনি যে অভিযোগ করলেন যে সারা দেশে কোথাও বিএনপির কোনো বিক্ষোভ হয়নি, আমরা একটু রাজশাহীতে সংযুক্ত হই। সেখানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক মেয়র ও সাবেক এমপি জনাব মিজানুর রহমান মিনু আমাদের সঙ্গে সংযুক্ত হচ্ছেন। জনাব মিজানুর রহমান মিনু, আমি আশা করছি যে আপনি শুনতেই পাচ্ছেন। বাংলাদেশ আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক জনাব আমিনুল ইসলাম বলেছেন, অভিযোগ করছেন তিনি, বা বলেছেন যে দেশের কোথাও আজকে বিএনপির ডাকে বিক্ষোভ হয়নি। আপনি কি বলবেন?
আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের 16 কোটি মানুষের সর্ববৃহৎ রাজনৈতিক দল, এবং আমি সবচেয়ে সব জায়গায় বিক্ষোভ মিছিল হয়েছে। রাজশাহী মহানগরীর 4টি থানা এবং মহানগরীতে পার্শ্ববর্তী উপজেলাগুলিতে এবং সব জায়গাতে বিক্ষোভ হয়েছে। তবে প্রশাসনের ব্যাপক বাধা ছিল। এই বাধা উপেক্ষা করে আমাদের স্বতঃস্ফূর্ত কর্মীরা উপস্থিত হয়েছিল। আমি বিশ্বাস করি যে জনগণের অত্যন্ত জনপ্রিয় দল, তারা সকল বাধা উপক্রম করে আন্দোলনের অংশ হিসাবে এই সরকার যে নির্মম নির্যাতন চালাচ্ছে, বাংলাদেশের কোনো জনগণের জনসমর্থন নাই। অবৈধ এই সরকার যতই নির্মম নির্যাতন চালাক, সব কিছু উপেক্ষা করেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শহীদ জিয়ার কর্মীরা অতীতেও রাজপথে ছিল, আজও রাজপথে আছে, ভবিষ্যতেও রাজপথে থাকবে ইনশাল্লাহ। জি, আমি আবার আপনার কাছে আসবো। জনাব আমিনুল ইসলাম, আপনার কাছে ফেরত আসছি। জনাব মিনু বলেছেন যে প্রশাসনের বাধা উপেক্ষা করে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ হয়েছিল। বাংলাদেশের সংবাদপত্রের সময় যোগাযোগ করেন, আমি যতটুকু জানতে পেরেছি বিএনপি অফিস থেকে বিক্ষোভ কর্মসূচির একটা প্রেস রিলিজ দেওয়া হয়েছে। আর যদি স্বতঃস্ফূর্ত কোনো বিক্ষোভ হতো, আমি যতটুকু জানি বাংলাদেশের মতো মিডিয়া ফ্রিডম এখন কোথাও ভোগ করার নজির খুব কম। এখানে অবশ্যই নিজেদেরই একটা নিউজ হতো, কিন্তু সে ধরনের কোনো নিউজ আমি আজকের কোনো নিউজ এজেন্সি বা কোনো পত্রিকা পাইনি। যেটা নিউজটা পেয়েছি সেটা হচ্ছে বিএনপির পক্ষ থেকে একটা প্রেস রিলিজ গেছে, এবং সেটা আপনি তদন্ত করে দেখেন। আমার বক্তব্য ঠিক। এই বিষয় নিয়ে জনাব পীর হাবিবুর রহমান আপনার কাছে আসছি। বিএনপি দাবি করছে যে প্রশাসনের বাধা উপেক্ষা করে বিএনপি নেতাকর্মীরা মাঠে নেমেছে বিক্ষোভ করার জন্য। আওয়ামী লীগের নেতারা দাবি করছেন যে বিক্ষোভ হয়নি, জনসমাগম হয়নি। কি বলবেন আপনি? এটা মিজানুর রহমান মিনু যেভাবে বলছেন, সেই বিক্ষোভ হলে এতক্ষণে আমাদের এই টকশুর জায়গায় আপনি নিউজ ফুটেজ দেখাতে পারতেন। কারণ পুলিশ এত সমাদর করতো না আসলে, কারণ বিএনপির প্রতি এত সদয় নয় সরকার। এবং এটা ঠিক যে বিএনপিও বুঝতে পারছে যে আওয়ামী লীগ তাদেরকে নামতে দেবে না, সুতরাং তারাও এখন নামা ছেড়ে দিয়েছেন। ওই যে আমি বলছিলাম যেটা শক্তি কয়, আমি দুইটা কথা বলতে চাই যেটা শামসুজ্জামান দুদু বলেছেন। দুদু ভাই আমাদের সময়ের নেতা, ছাত্র নেতা ছিলেন, এবং আমি বিশ্বাস করি বিএনপির অভ্যন্তরে যারা পরিশীলিত এবং কি বলে শুভবুদ্ধি সম্পন্ন রাজনৈতিক শক্তি, তিনি তাদের একজন। কারণ বিএনপির, আমাদের পর্যবেক্ষণে বিএনপির শত্রু কিন্তু শেখ হাসিনা বা আওয়ামী লীগ নয়। বিএনপির শত্রু বিএনপির অভ্যন্তরীণ একটা অদৃশ্য শক্তি আছে বিএনপিতে, যেটা খালেদা যখন 1 বছর পরে যে 3 মাসের অবরোধ কর্মসূচি নিয়েছিলেন, এটা পার্টির ফোরামে আলোচনার ভিত্তিতে নেওয়া হয় নাই, এবং এটি তিনি ঘোষণা করেছেন, এটা একটা অদৃশ্য শক্তি। এই মিজানুর রহমান মিনু তার রাজশাহীতে বুলবুলকে সামনে এনে যে বিজয় ঘটিয়েছিলেন, এবং সারা দেশে সিটি কর্পোরেশনগুলোতে যে অবিস্মরণীয় বিজয় বিএনপির, জনমত যখন বিএনপির পক্ষে প্রবল অনুকূলে, তখন 5ই জানুয়ারি নির্বাচন বর্জন, শেখ হাসিনার বৈঠকে আমন্ত্রণ নিয়ে করা, আবার দেখা যায় যে বিএনপি আবার আলোচনার প্রস্তাব দিয়ে ঘুরে বেড়াচ্ছে এখানে ওখানে। এই যে বিএনপির মধ্যে একটা ফ্রাস্ট্রেশন এবং হতাশা, এটা নেতাকর্মীদের গ্রাস করেছে বিএনপির, এবং সারা দেশের নেতাকর্মীরা জেল খেটেছে এবং মামলায় পড়েছে। আমি যেটা বলছিলাম আসলে, যে তিনি বলছেন যে একটা রাজনৈতিক বিশ্বাসের জায়গা থেকে, আমি সবসময় বলি আমার একজন নেতা আছেন, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমার একটি দল আছে, সেটি মানুষ, আমি মানুষের দলে বিশ্বাসী। এবং বিএনপি এত করে যান নাই যে জনগণ প্রতিনিয়ত হাহাকার করবে যে বিএনপি যেন কালকেই ক্ষমতায় চলে আসে। এইটা ঠিক যে কালকে একটা অবাধ গ্রহণযোগ্য নির্বাচন হলে কি হবে জানি না, বা ওই সময় যদি নির্বাচন হতো 5ই জানুয়ারি, তখন হাওয়া বিএনপির অনুকূলেই ছিল। আবার আওয়ামী লীগ যে আমাকে পদ্মা সেতু দিয়ে, উন্নয়ন দিয়ে একেবারে সুশাসন যে নিশ্চিত করেছেন, তা বলা যাবে না। যেটা বলছিলেন যে আমিন, যে 5ই এই মিজানুর রহমান মিনু যে অবৈধ সরকার, তারা কিন্তু সরকারের সঙ্গে আলোচনা করতে চাচ্ছেন সব সময়। এই সরকারকে পশ্চিমারাও স্বীকৃতি দিয়ে চলে গেছে বঙ্গবন্ধুর বাড়িতে এসে। চীনারা এসে $25 বিলিয়ন বিনিয়োগ করতে যাচ্ছে। এই যে একটা বিষয়, আগে এক সময় বলা হতো শুধু ভারতে এই সরকারকে স্বীকৃতি দিয়েছে, তা নয় তো। আরেকটা বিষয় হলো গিয়ে যে আওয়ামী লীগ অনেক খারাপ কাজ করেছে, কিন্তু বিএনপি যা করেছিল, বিএনপিও তার জন্য কোনো ক্ষমা চায় নাই জাতির কাছে। বিএনপির যে অপশাসন, পাপের শাসন, দুর্নীতি, দুঃশাসন, যেটা আওয়ামী লীগ যে নিপীড়ন, যেটি কাছে জামাতকে দমন করলো, সেখানে মনে করেন
বিএনপিকে একটু ছাড় দিল, সেটাও কিন্তু দিচ্ছে না। এবং ওই যে আমি বললাম যে 75 থেকে যে 21 বছর টানা যেটা বলছিলেন যে 2001 থেকে, সেটারই সুদ এখন হচ্ছে, ইতিহাসের সুদ এটাকে আমি বলি। জি, আমি সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমাদের জায়গাটা হচ্ছে এরকম যে বিএনপি বলে আওয়ামী লীগ, আওয়ামী লীগ বলে বিচ্যুত পরিস্থিতিটা হয়ে গেছে আমাদের জন্য। এটাই সত্য, আসলে কঠিন, কঠিনের ভালোবাসিলাম আমি। জনাব শামসুজ্জামান দুদু, আপনার কাছে আসছি। আপনারা বলছেন যে এই সরকারকে আপনারা বৈধ মানতে চাচ্ছেন না, কিন্তু আবার নির্বাচন কমিশন পুনর্গঠনের জন্য কিংবা একটা সুষ্ঠু নির্বাচনের জন্য আপনাদেরকে এই সরকারের কাছেই যেতে হচ্ছে। সরকার শূন্য কোনো দেশ থাকে না। বৈধ অবৈধ, স্বৈরাচারী বা একদলীয়, যেভাবে ব্যাখ্যা করেন, সামরিক সরকার, এটা থাকে এবং সেটার মধ্য দিয়ে আপনাকে এগোতে হবে। আমাদের কিন্তু বক্তব্য খুব স্পষ্ট যে এই সরকার বৈধ সরকার না, এই সরকার মানুষের গ্রহণযোগ্য ভোটের মধ্যে দিয়ে আসে নাই। কিন্তু এই সরকারের কিছু না কিছু ব্যক্তিত্ব ক্ষমতায় আছে, কিছু না কিছু অবস্থান থেকে আমরা তার সঙ্গে আলাপ করতে হবে। আমি এখানে সরকার নাই, সরকার শূন্য একটা অবস্থাও দেশের মধ্যে ছিল 3রা নভেম্বর থেকে 7 নভেম্বর। এখানে কোনো সরকার ছিল না, এই 3-4 দিনের যে ঘটনা। কিন্তু আমি ছায়ের সঙ্গে তো কথা বলতে পারবো, স্বাভাবিক কারণে সময়টা আমাকে বেছে নিতে হবে। আর আমার দৃষ্টিভঙ্গির সঙ্গে পীর হাবিব অথবা স্বপন বা আরেকজনের সঙ্গে ভিন্নতা থাকতেই পারে, এবং ভিন্নতার কারণেই আমার স্পষ্ট করে বলি যে আমাদের এই রাজনীতির অবস্থান এইভাবে এগিয়ে যাওয়া তো স্বাভাবিক। ভিন্নতার জায়গায় ভিন্নতা রইল, কিন্তু আমার প্রশ্ন হলো যে এখন আপনারা জাতীয় ঐক্য চাচ্ছেন, একটি নির্বাচন কমিশন পুনর্গঠনের জন্য, সামনে নির্বাচনের বিষয় আছে। আওয়ামী লীগ এরই মধ্যে নির্বাচনের ট্রেন ছুটিয়ে দিয়েছে, তারা ঢাকার বাইরে যাচ্ছে নির্বাচনের নিয়ে, আপনারা যাচ্ছেন বিক্ষোভ নিয়ে। সারা দেশে মানুষের মধ্যে দুই দলের নেতা কর্মীরা যাচ্ছেন, কিন্তু সেক্ষেত্রে নির্বাচনের মীমাংসাটা কি হবে? আপনারা যদি বলেন যে না এই সরকার অবৈধ, এখনো যদি বলেন, যেমন আপনি বলি আমাদের নিকট অতীতে এই স্বাধীনতার আগে পাকিস্তানের পিরিয়ডের শেষের দিকে আইয়ুবের 58 সালের সামরিক সরকারের সময় থেকে তার বিরোধিতা এসেছে। 10 বছরের মধ্যে তার ক্ষমতার 1 দশক পালনের মুহূর্তে তার গণঅভ্যুত্থান 69 পতন হয়েছে। তো এমনও সময় গেছে আওয়ামী লীগের, যে এটা পত্রপত্রিকা ঘাটলে বা ইতিহাস ঘাটলে পাবেন যে আওয়ামী লীগের অফিসে বাতি জ্বালানোর লোক ছিল না, ছিল একজন আমেনা বেগম। এটা বাংলাদেশের রাজনীতিতে, যেটা সাবেক পূর্ব পাকিস্তানে আমরা নবাবপুরে কেউ যায় না, সবাই জেলে। আমাদের শেখ মুজিবুর রহমান, না কথাটা শুনতে হবে তো, ওই রকম খারাপ অবস্থা এখন বিএনপির না। 21 বছর পরে না, ওই রকম খারাপ অবস্থা না। এখন বাংলাদেশে যে অবস্থাটা চলছে না বিএনপির জন্য। আবার যেটা বললেন যে ফুটেজ দেখলে আপনি আজকে বুঝতে পারতেন, কার ফুটেজ দেখব, কারা তারা যারা বিএনপির খারাপ দিকটা তুলে ধরার জন্য অতি আগ্রহী, একেবারে স্বতঃস্ফূর্ত। আর কোন মুহূর্তে কোন মুহূর্তে যে মিছিল সমাবেশ হলে কথাটা তো আমারটা আপনি খুব পছন্দই করতে পারছেন না বলেন। আর আমাদের বন্ধু যারা আছে তাদের কথাটা আপনি উপভোগ্য পর্যায়ে নিয়েছেন। এতে আপনি দর্শক শ্রোতা এগুলো দেখলে আরো বিরক্ত হবে। আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে বিএনপি একটা শক্তি। এটা যেমন পীর হাবিবও বলেছেন যে ইলেকশন হলে কি হবে আমি জানি না, কিন্তু আমি জানি উনি তো রাজনীতির লোক, কিন্তু রাজনীতির দল করেন, উনি জনগণের দল করেন। তো আমি জানি যে রাজনীতি হলে কি হবে, সেটি যারা ভয় পাচ্ছে, সেই কারণে 90-এর গণ অভ্যুত্থানে এদেশে ছাত্র, শ্রমিক, কৃষক, এখানে সব ছাত্র রাজনীতি করেছে। তারা আমরা যারা একসঙ্গে রাজনীতি করেছে ছাত্র, তারা কেয়ারটেকারের জন্য করছে। কারণ শেখ হাসিনা বেগম জিয়া মানতে চাননি, বেগম জিয়া শেখ হাসিনার নেতৃত্ব মানতে চান। এটা স্বতঃস্ফূর্ত যে একজন আরেকজনের দল এবং নেতৃত্ব মানতে যখন জানি, তখনই কেয়ারটেকার এসেছে। আমার কি দায় পড়েছে বলেন তো, যে 2014-র 5 জানুয়ারির মতো নির্বাচন হওয়ার পরে কি ভয়ঙ্কর 154টা সিটে ইলেকশনই হয় নাই, পৃথিবীর কোনো জায়গায় হয়নি। সেই জায়গার একটা সরকার হয়ে যাওয়ার পর এখন কি আমাকে প্রমাণ করতে হবে নাকি যে এই নেতৃত্ব থাকা অবস্থায় একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে? আমি এবার একটু যাচ্ছি জনাব আবু সাইদ আল মাহমুদ স্বপন। দুটি বিষয় ওনার কাছে উনি বলেছেন। একটি হলো যে বিএনপি যে শক্তি, এই শক্তির ব্যাপারে, জাতীয়তাবাদী শক্তির ব্যাপারে একটা ভীতি আছে আপনাদের ভিতরে, এবং আগের নির্বাচনের উদাহরণ টেনে তিনি আগামী নির্বাচনের ব্যাপারে সংশয় প্রকাশ করেছেন। দেখুন, বিএনপি নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা এখন বিএনপি নিয়ে ভাববার প্রয়োজন নেই। বিএনপি নিয়ে ভাববার জন্য বিএনপির ভিতরেই অনেকে আছেন।
তো পীর হাবিব সাহেব একটি কথা বলেছেন, দুদু ভাইকে বিএনপির মধ্যে যে পরিশীলিত এবং শুভবুদ্ধি সম্পন্ন যে শক্তি, তার প্রতিনিধি হিসাবে দুদু ভাইকে আখ্যায়িত করেছেন। এখন দুদু ভাইয়ের দায়িত্ব হচ্ছে যে তাহলে পরিশীলিত এবং শুভবুদ্ধির বাইরে একটি অংশ বিএনপিতে আছে, তো যে অংশটি আছে তার সঙ্গে ইনার ফাইট করে আগে ওটাই সামলান। ওটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমাদের যে মাথা ব্যথাটি সেটা হচ্ছে বাংলাদেশে গণতন্ত্রকে সমুন্নত রাখা, বাংলাদেশে মানুষের ভোটাধিকার সমুন্নত করা এবং বাংলাদেশের মানুষের ক্ষুধা দারিদ্র্য মুক্ত করে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়া। আমরা সেই ট্রেনে আছি, আমরা সেদিকে এগুচ্ছি। নির্বাচন যথাসময়ে হবে এবং সেই নির্বাচনে বিএনপি আসবে। যেহেতু প্রধানমন্ত্রী বলেছেন বিএনপি নির্বাচনে আসবে, সেহেতু বিএনপি নির্বাচনে আসবে। এ নিয়ে আপনাদের সংশয় হওয়ার কোনো কারণ নেই। কারণ প্রধানমন্ত্রী রাষ্ট্র পরিচালনা করেন এবং তারা যে ভাষায় একবার বৈধ, একবার অবৈধ, একবার সরকারের সঙ্গে আলোচনা করতে চায়, বক্তব্যের জায়গাতে একবার তত্ত্বাবধায়ক সরকার এবং বিএনপি অফিসিয়ালি হোক আনঅফিসিয়ালি হোক তত্ত্বাবধায়ক সরকারের জায়গা থেকে অনেক সরে গেছে। আপনাকে তাহলে একটা প্রশ্ন করতেই হচ্ছে, তাহলে কি বিএনপির সিদ্ধান্ত আওয়ামী লীগ থেকে আসে? তাহলে আওয়ামী লীগ যা চায় বিএনপি সেটাই করে, বিএনপি আওয়ামী লীগ। তাহলে কি আমার একটা কৌতূহল, তাহলে কি যে 5 জানুয়ারি নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে অনেক নেতাদের আপত্তির মুখেও বেগম খালেদা জিয়াকে টেলিফোন করে যেভাবে নৈশভোজ বৈঠকের আমন্ত্রণ জানিয়েছিলেন, যেটাতে খালেদা জিয়া গেলেন না, আমরা সমালোচনা করি, তাহলে কি শেখ হাসিনা জানতেন যে খালেদা জিয়া যাবেন না? জানতেন কি জানতেন না বিষয় না, বিষয়টি হচ্ছে যে নিঃসন্দেহে বেগম খালেদা জিয়া ওই সময় আমন্ত্রণটি রক্ষা না করে ভুল করেছেন এবং যে ভুলের খেসারত আজকে বিএনপির হাজার হাজার নেতাকর্মী দিচ্ছে, অসংখ্য নেতাকর্মী দিচ্ছে। এটা হচ্ছে ওই একটি বৈঠকে না যাওয়ার ভুলের খেসারত। আরেকটি ভুলের খেসারত দিচ্ছে বিএনপি, সেটা হচ্ছে যে যখন বিএনপি চেয়ারপারসনের ছোট ছেলে জনাব কোকো মৃত্যুবরণ করলেন, একজন শোকাহত মাকে সান্ত্বনা দেবার জন্য ওই পরিবেশেও, চারিদিকে বোমা সন্ত্রাস মানুষ হত্যা, এই পরিবেশে বঙ্গবন্ধু কন্যা বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গেলেন, শোকাহত মায়ের কাছে গেলেন, একদম মানবিক বিষয়। এবং মুখের সামনে দরজাটি বন্ধ করে রেখে যে আচরণ বিএনপি করেছে, যাদের এবং এখানে কিন্তু কোনো বিএনপি যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, অনেক সমালোচনা হয়েছে বিএনপি এর জন্য, বিএনপি যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, কিন্তু জনাব পীর হাবিবুর রহমানের যেটি প্রশ্ন ছিল সহজভাবে মেনে নেন, পীর হাবিবুর রহমান সাহেবের যে প্রশ্ন ছিল সেটি হলো যে তাহলে কি আওয়ামী লীগের নেত্রী প্রধানমন্ত্রী কি জানতেন যে বিএনপি যাবে না? মানে বিএনপির সবকিছু কি ওনার জানা? না, এই গেমটা তো ওপেন। মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ফোন করেছেন, তাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং তিনি আসেননি, এটি তো তার নিজস্ব সিদ্ধান্তের বিষয়। কিন্তু ঘটনা হচ্ছে যেটা, যে যেহেতু প্রধানমন্ত্রী বলেছেন বিএনপি নির্বাচনে আসবেন, আমি আপনাকে এটুকু কনফার্ম করতে পারি যে কোনো শর্তে বিএনপি নির্বাচনে আসবে। এবং নির্বাচন কমিশন পুনর্গঠনের যে বিষয়টি, সকল আলোচনা পর্দার সামনে হয় না, কিছু আলোচনা পর্দার বাইরেও হয়। বাংলাদেশের রাজনীতিতে, পৃথিবীর সকল রাজনীতিতে অনেক আলোচনা পর্দার পিছনে হয়েছে। অনেক আলোচনা পর্দার পিছনে হয়ে যখন আলোচনা একটা জায়গায় চলে আসে, যখন কাছাকাছি চলে আসে, তখন শীর্ষ পর্যায়ে বৈঠকগুলো পর্দার সামনে হয় এবং সেই আলোচনা ফলপ্রসূ হয়। একটু দেখে আগে মিজানুর রহমান কি বলেন? এর আগে আমাদের সেই মান্নান ভূঁইয়া আব্দুল জলিল সাহেবের সংলাপ ফেল করেছে, আশরাফ সাহেবের সঙ্গে সংলাপ ফেল করেছে। এখন যাতে কোনো সংলাপ ফেল না করে, আলোচনা ফেল না করে, সেদিকেই বাংলাদেশ এগুচ্ছে। জি, জনাব মিজানুর রহমান বিনু, আপনার কাছে আমার প্রশ্ন হলো যে একদিকে বিএনপি নেতারা বলছেন যে জনরোষ বা বড় ধরনের আন্দোলন শুরু হওয়ার আগে আপনারা নির্বাচন দিয়ে দিন, অন্যদিকে বিএনপি থেকে বলা হচ্ছে যে এই সরকার অবৈধ এবং এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে কিনা তা নিয়েও এক ধরনের সংশয় রয়েছে। আপনি একটু বলেন তো দেখি যে তৃণমূলে, আপনি তো ঢাকার বাইরে থাকেন, ওখানে নেতাকর্মীরা কি বলছেন? তারা কি এই সরকারের অধীনে নির্বাচনে যাবেন নাকি? আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সর্ববৃহৎ মাটি মানুষের দল, শহীদ জিয়ার গড়া দল এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই দল অত্যন্ত সুসংগঠিত এবং বিএনপি উদার গণতান্ত্রিক এবং নির্বাচনমুখী একটি দল। আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা আন্দোলনেই আছি। আন্দোলন কখনো ঊর্ধ্বমুখী হয়, কখনো কৌশলগত কারণে আন্দোলন স্থিমিত হয়, আবার অনেকভাবে আন্দোলনকে নিয়ে মানুষ এগিয়ে যায়। অতীতে আমরা কি দেখেছি, স্বৈরাচার আইয়ুবের বিরুদ্ধে আমরা ৬২ থেকে আন্দোলন শুরু করেছি, এর পরিসমাপ্তি আমরা দেখেছি 69-এ।
ঠিক তেমনিভাবে আমরা স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আমরা 84 সালে আন্দোলন শুরু করেছিলাম এবং অনেক রক্তক্ষয়ের পর আমরা 90-এ আমরা গণতান্ত্রিকভাবে আমরা আন্দোলন করে আমরা স্বৈরাচার এরশাদকে বিদায় করেছি। নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন না শুধু আন্দোলনই আছেন? এবং জনদুশ্মন স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আমরা জি, বাংলাদেশ আমাদের হাতে সময় একদম কম। আমি আপনার কাছে এক বাক্যে শুধু জানতে চাই যে আপনারা কি আন্দোলনের মধ্যে আছেন না নির্বাচনেরও প্রস্তুতি নিচ্ছেন? নির্বাচনমুখী একটা দল। আমরা অতীতে 5 বারে আমরা নির্বাচনে আমরা বিজয়ী হয়েছি। আমরা রাষ্ট্রপতি নির্বাচনে বেগম খালেদা জিয়া 3 বার প্রধানমন্ত্রী হয়েছেন। আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আসন আমরা পেয়েছি। আমরা যদি একটি তত্ত্বাবধায়ক সরকার এবং নিরপেক্ষ সরকারের আওতায় নির্বাচন হয় তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল ভোটে নির্বাচিত হবে বলে আপনি মনে করেন? জনাব মিজানুর রহমান মিনু, আপনাকে অনেক ধন্যবাদ। আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে, আমার হাতে খুব একটা বেশি সময় নাই। আমি এখন সবার কাছে একটু করে 30 সেকেন্ড করে যাব। আমি কোনো প্রশ্ন রাখলাম না, অনেক আলোচনা হলো, সবার নিশ্চয়ই কিছু কথা বলার বাকি আছে। শেষের কথাটুকু, সমাপনী কথাটুকু আমি প্রথমেই জনাব আমিনুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক, আপনার কাছে যেতে চাই 30 সেকেন্ডের জন্য। আপনার সমাপনী কথাটি বলুন আপনি। আমি শুধু এটুকু বলি, যদি একটি দল রাজনৈতিকভাবে এত জনপ্রিয় হয় তাহলে কার অধীনে নির্বাচন হচ্ছে সেটা বিবেচ্য বিষয় নয়। 1954 সালে যুক্তফ্রন্টের যে নির্বাচন সেটি কিন্তু মুসলিম লীগ সরকারের অধীনে হয়েছিল, সেখানে আওয়ামী লীগ জয়লাভ করেছিল। 70 সালে যে নির্বাচনে আওয়ামী লীগ 169টি আসনের মধ্যে 167টি আসনে জয়লাভ করেছিল, সেটিও সামরিক সরকারের অধীনে নির্বাচন হয়েছিল। এটা হচ্ছে জনভিত্তি। সুতরাং এইটা জনভিত্তির উপরে যদি জনগণের উপর যদি এতই আস্থা থাকে তাহলে কোন সরকারের অধীনে নির্বাচন হচ্ছে আমি মনে করি এটা কোনো বিবেচ্য বিষয়। আসলে বিএনপির বর্তমান কার্যক্রমগুলো প্রমাণ করে ওরা দিন দিন দেউলিয়া হয়ে যাচ্ছে। এই কারণে প্রশ্ন আসছে যে বিএনপির সিদ্ধান্ত কি শেখ হাসিনা দিচ্ছে, আওয়ামী লীগ দিচ্ছে না অন্য কেউ দিচ্ছে? আমি এখানে স্বপনের সাথে একটু ডিফার করে বলি, আসলে বিএনপির সিদ্ধান্ত আওয়ামী লীগ থেকে যাচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটি বলেছেন যে আগামী নির্বাচনে বিএনপি আসবে, এটা কিন্তু আওয়ামী লীগের সিদ্ধান্ত না। এটা হচ্ছে কি একজন নেতার দূরদর্শিতারই ফসল, রাজনৈতিক দূরদর্শিতা। উনি দূরদর্শিতার জায়গা থেকে বলেছেন যে বিএনপি নির্বাচন আসবে। এটা হচ্ছে একজন রাষ্ট্রনায়কের একজন দূরদর্শী নেতৃত্বের পরিচয়। অনেক 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 ধন্যবাদ জনাব আবু সাইদ আল মাহমুদ স্বপন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ। আপনার জন্য 30 সেকেন্ড। নির্বাচন হবে, নির্বাচনে বিএনপি আসবে, নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ হবে। সেই নির্বাচনে জনগণ যে রায় দেবে সেই রায় আওয়ামী লীগ মাথা পেতে নিয়ে সামনের দিকে দেশের জন্য কাজ করবে। জি, জনাব পীর হাবিবুর রহমান। মিজানুর রহমান মিনু যেটা বলছেন যে নির্বাচনমুখী দল বিএনপি এবং নির্বাচনে আসতে হবে, এবং নির্বাচনমুখী দল যখন গণসংগঠন নির্বাচন বাইরে যায় তখন ভাসানীর ন্যাপ যেরকম বিলুপ্ত হয়ে যায়, বিএনপি এই ঝুঁকি নেবে না। এবং বিএনপি প্রকৃতপক্ষে এখনও একটা আওয়ামী লীগের মতো যে একটা রাজনৈতিক শক্তি, রাজনৈতিক দল, এটা হতে পারে নাই। বিএনপি আওয়ামী লীগ বিরোধী এখন একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম এখন অনেক শক্তিশালী, তার একটা শক্তিশালী জনমত রয়েছে। কিন্তু রাজনৈতিক শক্তি যখন আন্দোলনে নামে, সে যদি আন্দোলনে বিজয়ী না হয়ে নির্বাচনে আসে তাহলে নির্বাচনে বিজয় অর্জন করতে পারে না। যদি সরকারের অধীনে একটা গ্রহণযোগ্য নির্বাচন কমিশনের অধীনে অবাধ নির্বাচন না হয়, তাহলে যদি যে আত্মবিশ্বাস নিয়ে তারা বলছেন আওয়ামী লীগ নেতারা, এবং যে অসহায় অবস্থায় বিএনপি পতিত, এই অবস্থায় আওয়ামী লীগও অতীতে অনেক নির্বাচনে গেছে, জেনে শুনে বিরোধীদের আসনে বসেছে। এই ক্ষেত্রে যদি আগামী নির্বাচনে এইভাবে যাওয়া হয় তাহলে বিএনপিকে ট্রেকে আসার নির্বাচন হবে। বিএনপির যে রাস্তা থেকে ছিটকে পড়েছিলাম 5 জানুয়ারি, আমরা পারিনি আন্দোলন করে সফল হতে, এখন আমরা আবার সংসদীয় রাজনীতিতে ফিরে আসবো। 40টির বেশি আসন পাবে বলে আমার মনে হয় না। জি, জনাব শামসুজ্জামান তুদু। প্রথম কথাটা হচ্ছে যে গণতন্ত্রের জন্য বহু রক্ত, এক সাগর রক্ত জাতি দিয়েছে। গণতন্ত্রের জন্য কান্না আছে, কোনো গণতন্ত্রের জন্য শোকগাথা একটা ইতিহাস আছে। গণতন্ত্রের জন্য এই জাতি করে না এমন কোনো ঘটনা নাই। গণতন্ত্রপ্রিয় জাতি আমরা, সেই জন্য গণতন্ত্রে যত তাড়াতাড়ি আমরা ফিরতে পারবো ততই আমাদের জন্য, সকলের জন্য মঙ্গল। আর গণতন্ত্রের সঙ্গে বেইমানি করলে, বিশ্বাসঘাতকতা করলে এবং সেখানে সরে গেলে কি হতে পারে সেটার উদাহরণও আমাদের দেশে আছে। সেই জন্য আমি বলবো যে বিএনপি অসহায় আর আওয়ামী লীগ যদি সত্যিকারের শক্তিশালী একটা দল হয়ে থাকে তাহলে তাদের তো যে কোনো সরকারের অধীনে তারা নির্বাচন করতে পারে। আমরা তো অসহায়ের দল, আর আওয়ামী লীগ তো খুব শক্তিশালী দল। তা আসলে হচ্ছে আওয়ামী লীগ খুব অসহায়ের দল, সেই জন্যে তারা যে কোনো কারোর সঙ্গে নেতৃত্বে নির্বাচন করতে চায় না, একমাত্র তার সভানেত্রীর আন্ডারে
নির্বাচন করতে চাই। শেষ করি তাহলে, আমার মনে হয় আমরা সবার কাছে শেষ করতে পারি। আমাদের স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু, আমাদের সঙ্গে সিনিয়র সাংবাদিক জনাব পীর হাবিবুর রহমান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব আবু সাইদ আল মাহমুদ স্বপন, আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক জনাব আমিনুল ইসলাম এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব মিজানুর রহমান মিনু আমাদের সঙ্গে সংযুক্ত ছিলেন, আলোচনা করেছেন। তাদের সবাইকে অপরণ ধন্যবাদ জানাচ্ছি। আর প্রিয় দর্শক, আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে এই অনুষ্ঠান একই সময় দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।